2 D3 আমাদের, কারণ এইটা পদ্মা নদীর পাশে একদম। আর এই সবাইকে জানাই সুপ্রভাত। আর এখন বাজে সকাল 5:20। জনমানব শূন্য। আর সুজন ওই যে ভ্যানে করে আসছে, ভালোই ঠান্ডা লাগছে। হ্যাঁ, তো ব্যাপারটা হয়েছিল সকালবেলায় প্যাটেল ভ্যানে এসেছিল, কিন্তু প্যাটেল ভ্যানে গেলে আমরা 5:30-এর মধ্যে বারাসাত স্টেশন পৌঁছাতে পারবো না। হ্যাঁ, সেই জন্য সুজন একটা ব্যাগ নিয়েছে। ব্যাগে কি আছে ভাই? ব্যাগে আছে ট্রিমার আছে, দাড়িটা শেভ করবো। ও রাস্তায় হ্যাঁ, এই টোটোটায় করে যাবো এখন বারাসাত স্টেশন। ওখানে কারো পাইনি আর অবস্থা ওই সেই আর হাতে মাত্র 8 মিনিট সময় আছে। আর মাত্র 6 মিনিট। আর এখন আমরা রয়েছি চাপাডালি মোড়ে। রাস্তা ফাঁকা থাকবে, আশা করি ট্রেনটা ধরতে পারবো। কমিনিট ভাই, খুব ভালো টানছে, খুব ভালো টানছে। বারাসাত স্টেশনের কাছাকাছি চলে এসেছি। 4 মিনিট বাকি, আর মাত্র 4 মিনিট। সকালের বারাসাত স্টেশন যাওয়ার রাস্তা নেই। 1 মিনিট বাদে ট্রেন, কিন্তু ট্রেনের এখনো কোনো সিগন্যালও হয়নি। বারাসাত স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে বনগাঁও লোকাল আসবে। ট্রেনে ভিড় আছে, যেহেতু এটি বনগাঁ লোকাল। মহিলাদের নিয়ে গেলে এইসব ট্রেনে একটু চাপ হয়, বাট ঠিক আছে চলো। দরজাও পুরো খোলা। ভ্যান্ডার পড়লো নাকি? ভিড় দেখেছো বন্ধুরা? আরে মাসি, ভিড় দাঁড়াতে বল। এটা বনগাঁ লোকাল থেকে নামলাম। এখন আমাদের ওই পারে যেতে হবে। ওই পার থেকে আমরা কলকাতা যাওয়ার অটো ধরবো। আয় তাড়াতাড়ি আয়। বলো। স্টেশনের বাইরে বেরিয়ে গিয়েছি। এবার এখান থেকে গাড়ি ধরতে হবে। স্টেশনের বাইরে থেকে সুজন আমি একটা উবের করলাম। তেল দেখলে হয় বলুন তো? শুধু বলবো পেটে শুধু নুন দিলে তো হয়নি, তো তো আরো খাওয়া লাগবে। নুন না, ভাত দিলে তো। 22 তারিখ তো আছে। 22 তারিখে এখানে শগুন পড়বে। 5 তারিখে 22 বলো 9748 9748 কলকাতা স্টেশনে আমরা চলে এসেছি। দেখে নাও এখন কলকাতা স্টেশনের দিকে যাচ্ছি। আমার জীবনে প্রথমবার আমি কলকাতা স্টেশন থেকে ট্রেন ধরতে চলেছি। আগে এসেছি সার্কুলার লাইনে, কলকাতার উপর দিয়ে গিয়েছি অনেকবার, কিন্তু এই প্রথম। হাজারদুয়ারি এক্সপ্রেস 6:50, 2 নম্বর প্ল্যাটফর্ম। 7:10 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্ধন এক্সপ্রেস ছাড়বে। এই যে আমাদের ট্রেন দাঁড়ানো 2 নম্বর প্ল্যাটফর্মে। May I have your attention, please? 12621 Tamil Nadu Express from Chennai. এটা হচ্ছে D3, এটা আমাদের কোচ।
हम आपकी सफल, सुखद एवं मंगलमय यात्रा की कामना करते हैं। রয়েছে কলকাতা উদয়পুরের ট্রেন, আর আমাদের ট্রেন এই পাশে দাঁড়ানো। হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনের টাইম হচ্ছে 6:50 6:50 ট্রেনও বেরিয়ে গেছে। সুজন এখনো স্টেশনে দাঁড়ানো। Platform number 4, we wish you all a very happy, comfortable and safe journey. ব্যারাকপুর স্টেশনে মোটামুটি ট্রেনটা ভিড় হলো, কিন্তু এখানে যে 82 নম্বর আছে, 82 নম্বর এখনো আসেনি। পরবর্তী স্টেশন রানাঘাট। গত সপ্তাহের আজকের দিনে রানাঘাটে ছিলাম। রানাঘাট থেকে গেদে গিয়েছিলাম, আর এই সপ্তাহতেও রানাঘাটে এলাম সকালবেলা। তফাৎ শুধু এটুকুই। দাঁড়া দাঁড়া চলো। তরকারিটা খুব সুন্দর হয়েছে। তো এখন পলাশী স্টেশনে আমরা নামছি। কামরার মধ্যে টিটিও রয়েছে। কি হলো, ছেড়ে পারলো না, ওই হয়ে গেল না? তো বন্ধুরা, আমরা এখন আছি পলাশী স্টেশনে, যেখানে ভারতবর্ষ ইংরেজদের কাছে তার স্বাধীনতা হারিয়েছে। এই পলাশীর আমবাগানে যুদ্ধ হয়েছিল, যেখানে ইংরেজদের সাথে নবাব সিরাজদৌল্লা যুদ্ধ করে পরাজিত হয়েছিল। হাজারদুয়ারি এক্সপ্রেস ধীরে ধীরে শহরের কোলাহল, শহরের যানজট ছেড়ে প্রবেশ করলো গ্রামের সবুজের মধ্যে। চারিদিকে তখন চোখে পড়ল সর্ষের ক্ষেত আর ধান ক্ষেত, আর গ্রামে খোলা হাওয়ার গন্ধ। এগিয়ে চলেছি, আর তখনই চোখে পড়ল দুই ধরনের বাচ্চা। যদিও বাচ্চারা ভগবানের রূপ হয়, কিন্তু এই ভগবানের রূপেরও আবার দুই ধরন আছে। যারা ট্রেনে ঢিল মারে, আরেক ধরনের বাচ্চাদের দেখলাম যারা নিজেদের মনে খেলে যায়। আমরা আমাদের অন্তিম স্টেশন লালগোলায় চলে এসেছি। তো একজন ভদ্রলোক আমাদের বললেন এখান থেকে টুকটুকি ভাড়া করতে হবে। টুকটুকি বলতে এটা দিয়ে কি কলকাতার বাস যায়? দেখতে দেখতে আমরা পদ্মা নদীর কাছে চলে এসেছি। পদ্মা নদী আর মাঝি। এখানে দেখাও যাচ্ছে পদ্মা নদী। এখানে পদ্মা নদী দেখতে ভয়ঙ্কর লাগছে। মানে ছোট নাকি? তো বন্ধুরা, এখন আমি আছি পদ্মা নদীর পাশে একদম। আর এই পদ্মা নদী ফারাক্কার থেকে বাংলাদেশের মধ্যে ঢুকে গিয়েছে, তারপর বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ হয়ে আবার ইন্ডিয়ার মধ্যে ঢুকেছে। আর এই অংশটুকু হচ্ছে সেই জায়গাটা যেটুকু ভারতের মধ্যে দিয়ে গিয়েছে। আবার কিছু দূর গিয়ে ওটা রাজশাহীর আগে বাংলাদেশের মধ্যে ঢুকে, মানে এই দিক থেকে চাপাই নবাবগঞ্জ হয়ে এসে তারপরে আবার ইন্ডিয়াতে ঢুকে আবার এখান থেকে চলে গেছে রাজশাহীর ভিতর দিয়ে আবার বাংলাদেশে। তারপরে এটা গিয়ে ব্রহ্মপুত্র, যেটা সঙ্গে মিশে একটা ভয়ানক আকার ধারণ করেছে। পদ্মা বাংলাদেশের একটা প্রধান নদী।
এই নদী হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা নদী এবং এটি বাংলাদেশের দীর্ঘতম নদী। বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী এই পদ্মার উত্তর তীরে অবস্থিত। বাংলাদেশে এই নদীটির দৈর্ঘ্য 345 কিলোমিটার আর গড় প্রস্থ হচ্ছে 10 কিলোমিটার এবং এই নদীটির প্রকৃতি হচ্ছে সর্পিলাকার। রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙনের মুখে পড়ে ধ্বংস হয় বলে এই পদ্মার আরেক নাম হচ্ছে কীর্তিনাশা। মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস পদ্মা নদীর মাঝি এই নদী তীরের মানুষের জীবনকে কেন্দ্র করেই লেখা। পদ্মার নৈসর্গিক এবং প্রাকৃতিক সৌন্দর্য নানাভাবে প্রভাবিত করেছিল গায়ক কবি কাজী নজরুল ইসলামকে। তার বিখ্যাত কিছু গানের মধ্যে পদ্মার হারানো ঐতিহ্য ও সৌন্দর্য ফুটে উঠেছে। এই নদীর পাড়ে বসেই পদ্মা নদীর মাঝি উপন্যাসের যেটি সিনেমাতে রূপদান করেছিলেন গৌতম ঘোষ, সেই সিনেমার একটি দৃশ্য আমার চোখে ভেসে উঠছিল। প্রচণ্ড বর্ষা, তার মধ্যে একটি গ্রামের বহু মাঝি এই পদ্মাতে মাছ ধরতে গিয়েছে আর তাদের বাড়ির কারো মেয়ে, কারো বউ, কারো মা বা কারো ভাই পদ্মার পাড়ে বসে রয়েছে নৌকার অপেক্ষায় তারা কখন ফিরে আসবে। একে একে অনেকেই ফিরে আসলো বর্ষার মধ্যে, কিন্তু কয়েকজনের পরিবারের মানুষ ফিরল না, তারাই পদ্মায় হারিয়ে গেল। এই পদ্মা যতটা সুন্দর, পদ্মার রূপ ততটাই ভয়ঙ্কর। প্রবল বর্ষণে পদ্মা যখন ভেসে যায় তখন তলিয়ে যায় বাংলাদেশের বহু গ্রাম। কিন্তু যে জিনিস সুন্দর তার একটা ভয়ঙ্কর রূপ তো থাকবেই। মানে এখানকার লোকজন বলেছিল পর্দায় চর পড়ে গেছে বা বেশি বড় না। এখানে আসার পরে মানে পুরো কনসেপ্টটা সম্পূর্ণ রকমভাবে চেঞ্জ হয়ে গেছে। কি বিশাল! আর এই পদ্মা দেখা যাচ্ছে না, এক কথায় ওই সাইডটা দেখতে হয়, মানে দেখা যাচ্ছে না, কিছু দেখা যাচ্ছে না। একেতে কুয়াশা তো আছেই, তো তাছাড়াও মানে যথেষ্টই বড়, বিশাল বড়। আমরা তো ভেবেছি মানে খাল টাল টাইপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাল হবে, লোকজন বালি কোড়াচ্ছে, কিন্তু রোদ উঠলে ইলিশ মাছ পাওয়া যায়, ইলিশের সিজন। হ্যাঁ, এখানে ইলিশ মাছ পাওয়া যাবে। বিএসএফ এর পুরনো স্পিড বোট, কাঠের তৈরি, ফ্লাইয়ের টাইপের। এত যে বড় আমি ধারণা করতে পারিনি। তুই ভাবতে পারিস? এখানে একটা বিএসএফ এর ছোট একটা পোস্ট রয়েছে, এই পোস্টের ওই পাশে কাটা তার দেওয়া, যেতে দেবে না এই পাশে। আর এই যে আমরা এখন যাচ্ছি ওই লঞ্চটা করে আমরা বেরোবো এখন। কলকাতা থেকেই বুকিং করে এসেছি লঞ্চটা, এখন ওটা থেকে আমরা যাবো। তো বাবাইকে বলবো আর বেশি কথা না বলে এবার লঞ্চে উঠতে হবে না, এবার লঞ্চ তেল শেষ হয়ে যাবে। সোলারে চলে ওটা। তোমরা যদি চাও খুব সহজেই এখানে চলে আসতে পারো। আমরা কলকাতা স্টেশন থেকে হাজারদুয়ারি এক্সপ্রেস ধরেছি, যেটা সকাল 6:50-এ কলকাতা স্টেশন ছেড়ে গেছে। আর 11টার সময় ট্রেনটা লালগোলা স্টেশনে এসছে। লালগোলা স্টেশনে নেমে তোমরা বলতে পারো পণ্ডিতপুর পদ্মা ভিউ পয়েন্টে যাবে। সেখান থেকে যে কোনো টোটোওয়ালাদের সাথে একটু বার্গেনিং করে নেবে তোমরা, তারা নিজেদের মতন দাম চাইবে। তারপরে তোমরা চলে আসবে এই পদ্মা নদীর পাড়ে। খানিকটা হেঁটে গিয়ে নতুন গামছা নিয়ে এসছে, এখন আমরা দুজন এখানে স্নান করব। আমাদের জামা কাপড় ব্যাগ রাখা হচ্ছে, কেননা গামছা কিনে আনা হচ্ছে। এবার আমরা দুজন এখানে স্নান করব পদ্মায়। পদ্মার জল বিভৎস ঠান্ডা। আমি স্নান করে এলাম আগে, সুজনও করে এসছে স্নান। কেমন ঠান্ডা সুজন? শীতকালে তো ঠান্ডা হয়, সাংঘাতিক ঠান্ডা। এটা আমাদের বাড়ি কামাখ্যা পুকুরের জল সাংঘাতিক ঠান্ডা। তবে এখন স্নান করার পরে একটু দেশি মুরগি দিয়ে ভাত, আর তারপরে এইখানটায় পেপারগুলো কিনে এনেছি সকালবেলা। এই সময় পেপার পেতে ঘুমাতে হেভি লাগবে, দারুণ। বারাসাতের ব্যাপার এগুলো। এই মজা হয়তো কোনো লাক্সারি হোটেলে নেই, না নেই। দুটো টাইম দেখাচ্ছে, এটা বাংলাদেশ টাইম আর এটা কি, এটা বাংলাদেশের টাইম। 2:28 বাংলাদেশ আর 1:58 ইন্ডিয়া। লাইট একটু মানে রাস্তার দুই পাশে শুধু মোষের খাটান। আমি যাবো কি করে? প্রচুর ভুট্টা চাষ হয়।
সুজন মাথায় ঘা খেয়েছে এখানে ঢুকতে গিয়ে। রঘুনাথ বাড়ি। ভাই আমাদের যে ট্যুরিস্ট প্লেসগুলো দেখাবে বললো তার মধ্যে এটা একটা, এটার নাম হচ্ছে রঘুনাথ বাড়ি। এটা রাম মন্দির, বজরংবলী রয়েছেন এখানে, জয় বজরংবলী। রাম লক্ষ্মণ সীতা রয়েছেন, শিব ঠাকুরের ধনুক নিয়ে রয়েছেন। এই দেখলে আমার লাগে ভয়, বিশাল ভয় লাগে আমার কুয়ো দেখলে। ওইটাই তো এন্ড। কোনটা? ওই তো না, ওর তো আরো আছে না? আর নেই আছে। আর নেই, ঢিল মার। এই দেখ, এখন আমরা চলেছি জেলখানার দিকে, জেল ময়দান মাঠের দিকে। ঠিক আছে, ও তো হেভি পাকা হাত। বাদিকেরটা জেলখানা। আচ্ছা, এটা জেলখানা, অনেক পুরনো জেলখানা। জেলে লোকজন আছে? কই জেলে? ভিডিও করে তো এবার ছাড়া রয়েছে? আচ্ছা, এরা সব হচ্ছে জেলখানার কয়েদি, কিন্তু এদের ভালো ব্যবহারের জন্য জেল কর্তৃপক্ষ থেকে এদের ছাড় দিয়ে রেখেছে। এরা সারাদিন বাইরে থেকে, কিন্তু রাত্রি 8টার মধ্যে এদের জেলখানার মধ্যে প্রবেশ করতে হয়। আর এরা বাইরে থেকে বিভিন্ন রকমের কাজবাজ করে। যেমন একজনের সাথে কথা হলো, সে টোটো চালায়, একজন গাড়ি চালায়। এবার তারা সারাদিন ওই কাজবাজ করবে, এমনকি নিজের ছুটির দিন নিজের পরিবারের সঙ্গেও দেখা করার সুযোগ পাবে, কিন্তু কেউ পালিয়ে যায় না। মার্ডার করেছিল? ওরা খুনের আসামি ছিল। আচ্ছা, কিন্তু 8টার মধ্যে তারা যে যার সেলে ফিরে চলে যায়। এই বাসটা চালায়। সাথে কথা হচ্ছে, উনি মার্ডার কেসের আসামি ছিলেন। ইতিহাস ছাড়া মুর্শিদাবাদ যেন অসম্পূর্ণ। 2 শতাব্দীর বেশি সময় ধরে লালগোলা কালী মন্দিরের মা পূজিত হয়ে আসছেন। বঙ্কিমচন্দ্র থেকে রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, কবি কাজী নজরুল ইসলামের মতন ব্যক্তিত্বের আনাগোনা ছিল এই মন্দিরে। মুর্শিদাবাদের লালগোলার শ্রীমন্তপুরে এই কালী মন্দিরের সুখ্যাতি এখন অন্যান্য ছড়িয়ে পড়েছে। সালটা ছিল 1790। শোনা যায় সেই সময় স্বপ্নাদেশে তৎকালীন লালগোলার রাজা রাও রামশঙ্কর নির্দেশ পান, এই রাজপরিবারের দ্বারা অধিষ্ঠিত হয়েই কালী মন্দির পূজিত হবেন দেবী। সেই মতো এই কালী মন্দিরের পিছন দিয়ে প্রবাহিত পদ্মার শাখা নদীতে হঠাৎই একটি দেবীর কাঠামো ভাসতে দেখা যায়। পরে এতেই মাটি লাগিয়ে 4 ফুট উচ্চতার একটি মূর্তি তৈরি করা হয়। বছর বছর করে মাটি দিয়ে আলাদা আলাদা দেবীর মূর্তি নির্মাণ করা হয় না এখানে, সেই শতাব্দীর প্রাচীন মূর্তিতেই চলে আসছে পূজা। তবে প্রাচীন মূর্তি যাতে কোনোভাবেই ভেঙে না পড়ে সেই জন্য লোহার শিকল দিয়ে বাঁধা আছেন মা। সেই কারণে একে শৃঙ্খলিতা কালী নামে ডাকা হয় এখানের দেবীকে। বহরমপুরে সেই সময় দায়িত্বে থাকা ডেপুটি ম্যাজিস্ট্রেট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠের শেষ খণ্ড বন্দে মাতরম এখানেই রচনা করেছিলেন। লালগোলা স্টেশনকে বিদায় জানানোর সময় হয়ে গিয়েছে, আবার আসবো, কেননা লোকেশনটা খুব সুন্দর লাগলো। এবার ফ্যামিলি নিয়ে একবার এখানে পদ্মা নদী ঘুরিয়ে নিয়ে যেতে হবে, কেননা পদ্মা নদী দেখতে গেলে তো সে বাংলাদেশ যেতে হবে, কিন্তু লালগোলায় আসলে পদ্মা নদী দেখা যেতে পারে। তো ফ্যামিলি নিয়ে একবার আসবো খুব তাড়াতাড়ি। ট্রেন চলা শুরু করে দিয়েছে।